বেঙ্গল নিউজগ্রাফের পক্ষ থেকে আপনাকে নমস্কার। ওয়াকফ বিল নিয়ে কি বলবেন? এই বিল যে পাশ হলো, এতে সুবিধা কারা পাবে? শুধুই কি মুসলিমরা বা হিন্দুরা, নাকি হিন্দু মুসলিম উভয় জনজাতিই সুবিধা পাবে? দেখুন, এটা বোধহয় একটা এই ভারতবর্ষ বলে একটা সম্ভব ছিল এতদিন ধরে, যারা ওয়াকফে যেটা নিয়ে আজকে নানা রকম এটা আলোচনা সমালোচনা হচ্ছে। আপনাদের এই টিভি চ্যানেল থেকে যারা দর্শকবৃন্দ তাদেরকে একটু জানাই যে একমাত্র ভারতেই বোধহয় এই ওয়াকফ নিয়ে যেটা হয়েছে এমন একটা আইন, যে আইনটায় যদি কেউ অন্যায় করে থাকে, তছরূপ করে থাকে, তাহলে আপনারা কোনো ফৌজদারি আদালতে যেতে পারবেন না। ওয়াকফ স্টেটে যারা আছে তারাই এই সমস্ত আলোচনা করবে, তারাই সিদ্ধান্ত নেবে। কি দীর্ঘদিন ধরে আজকে ওয়াকফ বোর্ডে যারা মুসলিম বিশেষ করে তাদের মধ্যে একটা গ্রুপ কিন্তু এলিগেশন করে আসছে। এটার মধ্যে একটা বিরাট অর্থের ব্যাপার রয়েছে, এবং সেটা আজকে আপনারা জানেন যে লোকসভা হচ্ছে কি আইন তৈরি করে। লোকসভা যখন এটা আলোচনা হয়, ভোটের মাধ্যমে যখন সিদ্ধান্ত হয়, সেটা কিন্তু একটা আইনে হয়। পরবর্তীকালে যে স্টেপ বাই স্টেপ শুরু হয়, যে স্টেপ রাষ্ট্রপতির থাকতে একটা আইন তৈরি হয়। সেই ক্ষেত্রে কেউ হয়তো অবজেকশন জানাতেই পারে, সেখান থেকে বেরিয়ে আসতেই পারে। যেমন বিধানসভায় আমরা দেখি অনেক সময় যখন নাকি কোনো বিল আনা হয়, বিরোধী পক্ষ ওখান থেকে উইথড্র করে চলে আসে। কিন্তু তাই বলে তো থেমে থাকে না, কারণ সংখ্যাধিক্যের মধ্য থেকে যারা ভোট দেবে সেই ফাইলে ওরা বেরিয়ে আসে। অতএব এই ক্ষেত্রে যে আইনটা তৈরি হয়েছে, আমি যতটা জানি এটা অত্যন্ত শুভ কামনার জন্য করা হয়েছে, মঙ্গল কামনা করার জন্য। কারণ এক পক্ষ দীর্ঘদিন ধরে কিন্তু আজকে এইটা নিয়ে সুবিধা অর্জন করেছিল, এবং এটা আমি আপনি নয়, মুসলিমদেরই একটা বিশাল গ্রুপ কিন্তু একটা এলিগেশন করে, এবং এটা নিয়ে পিটিশন হয়, নানা রকম তদন্ত হয়, একটা কমিটি তৈরি করে, সেটা নিয়ে আলোচনা হয়, পর্যালোচনা হয়, এবং অনেক আলোচনা পর্যালোচনা পরে কিন্তু আজকে লোকসভায় এটা আজকে বিলটা আনা হয়েছে। এবং এটা আমার মনে হচ্ছে যে এটা কিন্তু প্রত্যেকের জন্যই একটা শুভ পদক্ষেপ বলে আমার মনে হয়। কিন্তু ওয়াকফের তো বিরোধিতা করে বিধানসভায় মন্ত্রীরা যাচ্ছেন শাসক দলের, কি বলবেন? না, সেটা হতে পারে। একটা জিনিস মনে রাখবেন, যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে অ্যাক্টটা তৈরি করে সেটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে। কোনো রাজ্য সরকারের আন্ডারে যদি রাজ্য সরকারের বিধানসভায় যদি কোনো আইন তৈরি হয়, তাতে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইনটা তৈরি করে সেটা থেকে যায় আসে না। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে রাজ্যসভার যে আইনটা পাস হয় সেটা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে লোকসভায় যে আইন বেরোয় সেখান থেকে রাজ্যসভায় যখন নাকি ওটা ধ্বনি ভোটে আজকে পাস হয়ে যায়, সেটা কিন্তু সারা ভারত জুড়েই হয়। অতএব এই ক্ষেত্রে যদি করতেই পারে, কিন্তু এটা নিয়ে গণতান্ত্রিক অধিকার রয়েছে। আপনারা জানেন এটা দিস ইজ নাথিং বাট দ্য ফেডারেল স্টেট। এই ফেডারেল স্টেটে যে কোনো রাজ্যে কিছু কিছু আইন আছে, তারা করতে পারে। কিন্তু এটাতে আমার মনে হয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাক্টটা, সেই অ্যাক্টটা কিন্তু কিছু যায় আসবে না। তাহলে শাসক দল কেন ওয়াকফ বিলের বিরোধিতা করছে? এটা তো মানুষের ভালো কাজের জন্যই করা হয়েছে, নইলে তো ওয়াকফ আইন আমরা জানি কোনো সেখানে ব্যবস্থা নেওয়া যাবে না। ওয়াকফের কমিটির মেম্বার ছাড়া কেউ সেই ব্যবস্থা বিচার করতে পারবে না। তো এতে তো সাধারণ মানুষের অসুবিধা ছিল, তাহলে কেন শাসক দল এটার বিরোধিতা করছে বারবার? দেখুন, আয়াতুল্লাহ খমেনি একজন ধার্মিক নেতা, আপনারা জানেন আয়াতুল্লাহ খমেনি, তিনি একটা আইন তৈরি করেছিলেন যে আমার দেশে যদি কেউ তালাক দিতে চায়, সেই তালাক কিন্তু গ্রাহ্য হবে না যতক্ষণ পর্যন্ত কোর্ট থেকে অর্ডার না নিয়ে আসবে। কিন্তু সেটা কজন মেনেছে? মুসলিম তো আপনি দেখুন। এরকম আমি যেটা পেপারে পড়েছি, টিভিতে আলোচনা করেছি, কয়েকজন আমার মুসলিম ভাইয়ের সাথে আলোচনা করেছি, একটি গ্রুপ, যে গ্রুপটা নাকি আজকে দীর্ঘদিন ধরেই ওয়াকফ বোর্ডের সুবিধাগুলো পাচ্ছিল। আপনারা বলুন না আজকে যে আমার দেশে আমার ভারতে থাকবে এবং ভারতে থেকে ভারতীয় আইনটা মানবে না, এটা কোন দেশের নীতি? এটা তুগলকি রাষ্ট্র নাকি? একটা দেশ, সেই দেশের একটা শাসন ব্যবস্থা আছে। নয়তো বুঝতাম যে হ্যাঁ আজকে একটা সঠিকভাবে চিন্তা ভাবনা, এত এলিগেশন কেন চতুর্দিকে? এবং ওয়াকফ বোর্ডে যারা যারা দায়িত্বে ছিল, আপনারা দায়িত্ব নেওয়ার আগে তাদের কি পরিস্থিতি ছিল, দায়িত্ব নেওয়ার পরে তাদের বাড়ি ঘর গাড়ি বাড়ি আত্মীয় পরিজনের পরিস্থিতি, এটা তো মুসলিমদেরই একটা গ্রুপ করেছে। যেমন আপনারা বোধহয় জানেন যে নানা রকম এই সমস্ত এলিগেশনটা আসার পরবর্তীকালে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট একটা কমিটি তৈরি করে। এই কমিটি নিয়ে কিন্তু অনেক মুসলিম প্রতিনিধিও ছিল, এটা নিয়ে বাক বিতণ্ডা হয়, এবং পরবর্তীকালে এটা আইনে হয়। এটা একটা অদ্ভুত ব্যাপার। এই ওয়াকফ বোর্ডে যদি কোনো অন্যায় হয়ে থাকে, কোনো তছরূপ হয়ে থাকে, সেইটা নিয়ে কিন্তু আপনি কোনো
ভারতীয় যে সমস্ত সাংবিধানিক আইন আছে, ভারতীয় যে ইন্ডিয়ান প্যানেল কোড, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, নানা রকম যে অ্যাক্টগুলো আছে, সেন্ট্রাল অ্যাক্ট, আপনি কোনোখানে শেল্টার নিতে পারবেন না, আপনি ওখানে যেতে পারবেন না। এটা অদ্ভুত একটা, যেরকম কাশ্মীরে ছিল। কাশ্মীরে যখন ছিল এই ঘটনাটা, আমি কাশ্মীর ঘুরে এসেছি দুবার, একটা অদ্ভুত দেশ স্বাধীন হয়েছে, ইন্ডিয়া বিকেম ফ্রি অন আগস্ট 15, 1947, কিন্তু অদ্ভুত লাগে যে আপনি কাশ্মীরে যখন 2019-এর আগে 370 তোলার আগে যখন যেতেন, কাশ্মীরে গিয়ে কোনো অনুষ্ঠানে ভারতীয় জাতীয় পতাকা যদি পকেট থেকে বের করতেন, ছুটে এসে বলে এক্ষুনি পকেটে ঢোকান। ভাবুন, আজকে 370 তোলার পরে, 35A তোলার পরে আপনারা দয়া করে একটু দেখে আসুন যে কাশ্মীর এখন কত উন্নতি হচ্ছে। কিছু কিছু ঘটনা তো ঘটছে, কিন্তু আপনারা দেখে আসুন যে যুব সমাজ, খেলাধুলো, আজকে লেখাপড়ার দিকে কিভাবে এগিয়ে চলেছে। ইলেকশন হয়েছে 3টে ফেজে। আপনারা যারা চেঁচামেচি করছেন না, একটু অনুরোধ করি, 3টে ফেজে কাশ্মীরের মতো জায়গায় ইলেকশন হয়েছে উইদাউট এনি ব্লাড শেড। মার্ডার ছেড়ে দিন, উইদাউট এনি ব্লাড শেড কাশ্মীর হয়েছে। তেমনি আজকে ওয়াকফ বোর্ড নিয়ে যে সিদ্ধান্তটা হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু মানুষ বুঝতে পারবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। কারণ এক সংখ্যক মুসলিম যারা আছে তারা আজকে প্রতিবাদ করেছে এবং তারাই দীর্ঘদিন ধরে এটা দখল করে আসছে এবং সেখান থেকে নানা রকম সুবিধা নিচ্ছে। অতএব এইটা আরেক পক্ষ যারা মুসলিম রয়েছে তারা হয়তো একটা অবজেকশন জানিয়েছিল এবং এটা দিনের পর দিন এত বাড়তে শুরু করে, তখন ফাইন্ডিং নো আদার অল্টারনেট সার্কামস্টেন্সেস কম্পেল যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্টারফেয়ার করেছে। এবং সবচেয়ে বড় কথা, এটা একটা, আমি যতটা শুনেছি, একটা কমিটি করেছে, আলোচনা হয়েছে, আলোচনা হওয়ার পরে আবার পর্যালোচনা হয়েছে, পরবর্তীকালে এটা ওয়াকফ বিল থেকে একটা আইন পাস হয়েছে। অতএব এই ক্ষেত্রে সাধারণ যারা মুসলিম মানুষ রয়েছেন তারাই আগামী দিনে ঠিক সিদ্ধান্ত নেবে। যদি নেগেটিভ কিছু হয়ে থাকে তাহলে তারা ভোটে সেটা রিফ্লেক্ট হবে। অতএব এই ক্ষেত্রে আমি ব্যক্তিগত মনে করি যে ভারতে থাকবে, ভারতের মৌলিক অধিকার গ্রহণ করবে। আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 1 থেকে 395 যেটা রয়েছে, 12 থেকে আজকে 55 পর্যন্ত মৌলিক অধিকার আমি অধিকার নেব। কিন্তু আমার যেটা দেশের প্রতি কর্তব্য রয়েছে সেখানেও কিন্তু রয়েছে, আপনারা দেখে নেবেন, সেটা কিন্তু আমি পালন করবো না। একটা অদ্ভুত এই জিনিস কখনো চলতে পারে না। আমার ভারতে থাকতে হলে সোজা গল্প, যেটা সাধারণ মানুষ মনে করে থাকে, ভারতে থাকতে গেলে ভারতের আইনটা কিন্তু মানতে হবে। কল্যাণ, মদন, ববি, একাধিক তৃণমূল নেতারা তীব্র আক্রমণ করছে অভয়ার মা বাবাকে। এরকম একটা সেনসিটিভ ইস্যুতেও তারা রাজনীতি ঢোকানোর চেষ্টা করছে, এমনকি বলছেন তারা অন্য রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হচ্ছে। কি বলবেন? দেখুন, খুব দুর্ভাগ্য যাদের এই সমস্ত যাদের নাম বলেন, এরা হচ্ছে কিন্তু মহান ব্যক্তি। এনাদের সম্পর্কে আমার মতো একটা ক্ষুদ্র মানুষের বলা চলে না। তবে একটা এক্সাম্পল দিই, মিস্টার মদন মিত্র। আপনি দেখবেন মিস্টার মদন মিত্র একজন এমএলএ, জনপ্রতিনিধি। উনি যখন নাকি পরিবহন মন্ত্রী ছিলেন, তখন গাড়িতে দেখবেন ট্যাক্সির মধ্যে লেখা ছিল নো রিফিউজাল। আপনারা দেখবেন এখন যান না, গাড়ির মধ্যে যান, নো রিফিউজাল বড় কথা লেখা আছে। এবং এটা উদ্বোধন হয়েছিল লক্ষ লক্ষ টাকা খরচ করে। যে কোনো ব্যক্তি, প্যাসেঞ্জার আজকে জিজ্ঞাসা করুন, উত্তরটা কিভাবে দিচ্ছে দেখবেন, মানে এটা কোনো গুরুত্বই নেই। এটা যেমন ড্রাইভাররা কেউ মানে না এই নো রিফিউজাল মিস্টার মদন মিত্র থাকাকালীন, তেমনি ওনার কথাবার্তা কোনো সাধারণ মানুষ মানে না। আজকে দ্বিধাহীন কণ্ঠে বলতে পারি, মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াইটাকে, সেই লড়াইটাকে যদি এনারা শ্রদ্ধা জানাতো, তাহলে এই ধরনের কথাবার্তা বলতে পারতো না। কারণ আজকে যদি হিম্মত থাকে না, অন্য কোনো দলে যাক, গিয়ে ভোটে দাঁড়াক, দেখবেন 10টা মানুষ, এমনকি আমি অনেককে জানি, তাদের রিলেটিভরা, আত্মীয় পরিজনরা, বায়োলজিক্যাল রিলেটিভরা তাদের ভোট দেবে না, তাদের অত কাণ্ড জানে। অতএব এই ক্ষেত্রে এইসব মহান ব্যক্তি, তারা গণতান্ত্রিক দেশ বলতেই পারে। এবং কল্যাণবাবু একজন এমপি এবং উনিও কিন্তু পার্লামেন্টে অনেক বক্তব্য রাখেন। এই প্রসঙ্গে আমার মনে হয় কিছু আমার বলা উচিত নয়, কিন্তু তবু আমি বলবো যে এনারা, অভয়ার মা বাবা একমাত্র ব্যক্তি যে ব্যক্তি নাকি আজকে লক্ষ লক্ষ টাকা রিফিউজ করলো। এর মানে তা নয় যে আজকে রাজ্য সরকার দিয়েছে, তা নয়। এটা হচ্ছে, আপনারা জানেন, কোর্টের কতগুলো নিয়ম আছে। যদি কেউ মারা যায়, ধর্ষিতা হয়, যা সেই সমস্ত জায়গায় একটা সিদ্ধান্ত হয় এবং সেখান থেকে কোর্ট ডিসিশন নেয় যে কত টাকা কি দেওয়া হবে। তার মানে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দ্য কোর্ট তাকে টাকা দিতে গেছে। কিন্তু দেখুন কত মর্মদায়ক ঘটনা যে ওনারা টাকা দিচ্ছেন না, টাকা নিচ্ছেন না, বলছেন আমরা জাস্টিস চাই। আমি একটা জিনিস বলতে চাচ্ছি, আপনারা দর্শকবৃন্দ যারা শুনছেন, একটু যদি অনুগ্রহ করে, আমার ভুলে আমাকে ক্ষমা করবেন, এরা ফাঁসি চাচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলেন, যদি ফাঁসি চেয়ে থাকে তাহলে তার জন্য কি যে 8 তারিখ বা 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত সব কিছু
আজকে সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন বলুন, আজকে মেডিকেল এক্সপার্ট সমস্ত ধূলিসাৎ করে দিল, ফাঁসি চাইছে। এদিকে সুনিপুণভাবে আজকে যাতে ওই মানে এভিডেন্সগুলো লোপাট হয়ে যায় তার জন্য সুব্যবস্থা করেছে। কিভাবে সুব্যবস্থা করেছে আপনারা বোধহয় জানেন, যে সম্প্রতি শিয়ালদা কোর্ট থেকে যে বিচারক যে 172 পাতাটা দিয়েছে, ছত্রে ছত্রে যেভাবে উনি লিখে দিয়েছে কন্টামিনেটেড কথাটা মার্থ যে আপনারা বোধহয় জানেন যে দূষিত হওয়া, এবং এটার মধ্যে এমন কায়দা করে দূষিত করে দেওয়া হয়েছে, ভেজাল করে দেওয়া হয়েছে, যাতে CFSL এ অ্যাকচুয়াল যে কালপিট তাকে যাতে খুঁজে না পাওয়া যায়। এবং আরও আশ্চর্য, CFSL থেকে যেটা পাঠিয়েছে সেটাতে দেখা যাচ্ছে যে ক্রোমোজোম 2, 3 জন 4 জন নাকি পাওয়া যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, কেন? সুনিপুণভাবে তৈরি হয়েছে। আপনারা বলুন না, আজকে যারা প্রতিবাদ করছে তাদের সন্তান কিন্তু ধর্ষিতা হয়নি, তাদের সন্তান কিন্তু আজকে মার্ডার হয়নি, অতএব তাদের মর্মবেদনা জানবে কি করে? এবং যদি তাদের সন্তান থাকে তখন দেখুন সিকিউরিটি গার্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। অতএব আমার দেশে যে সন্তান মারা যায় একমাত্র সেই মর্মবেদনাটা বুঝতে পারে। আজকে অভয়ার মা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে জাস্টিসের জন্য, এবং এটা আজকে বিচারক যে রায়টা দিয়েছে, আমি বিচারককে স্যালুট জানাই যে উনি যে 172 পাতার যে রায় দিয়েছে, তাতে আপনারা যদি একটু পড়েন 32 নম্বর পেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলো পড়েন, তাহলে দেখবেন লজ্জায় মাথা নত হয়ে যায়। আরও একটা বলি, যে এই যে মানে ঘটনাটা ঘটেছিল 8 তারিখ 9 তারিখ রাত্রেবেলায় ঘটনাটা ঘটেছে, সেই দিন থেকে ক্যালকাটা পুলিশ 9 থেকে 13 তারিখ পর্যন্ত দায়িত্বে ছিল। এবং যে হাইকোর্টে, আমাদের ক্যালকাটা হাইকোর্টের যে মাননীয় বিচারপতি যে দায়িত্বটা দিয়েছিল, কি লিখেছিল? সেই দায়িত্বটা দিয়েছিল যে আমি আপনাদের বলে দিচ্ছি, অবজারভেশন অফ ক্যালকাটা হাইকোর্ট 13 তারিখে কি লিখেছে আমি দেখেই বলছি, কোর্ট আনকোর্ট, যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে। দেখুন আজকে হাইকোর্টের বিচারপতি, উনি তো মাচায় উঠে তো আর বক্তব্য রাখে না, লেখাপড়া শিখে বিচারপতি হয়েছে, অতএব লিখছেন যে কোনো মুহূর্তে প্রমাণ নষ্ট হতে পারে। সেকেন্ডটা কি লিখেছে? রাজ্য কেন অধ্যক্ষের রেজিগনেশন একসেপ্ট করলো না, স্পষ্ট নয়। এবং এইসব কারণেই আজকে সিবিআইকে দেওয়া হয়েছে কি, তথ্য প্রমাণ যাতে নষ্ট না হয়। আপনারা দেখুন আজকে পোস্টমর্টম রিপোর্ট, জীবনে আপনারা শুনেছেন যে পোস্টমর্টম রিপোর্টে ডেড বডিটা দেখার পরে অটোপসি সার্জন দেখে টেকে সমস্ত কিছু আজকে ওখানে লেখে। আজকে একের পর এক ইনস্ট্রাকশন দিচ্ছে মিস্টার সন্দীপ ঘোষ যে ইমিডিয়েট পোস্টমর্টম তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। একের পর এক আমি আপনাদের পেপার দেখাতে পারি যে বারবার, আজকে আমার 2 মাস ধরে আমার সমস্ত পেপারগুলো লিখেছি, ময়না তদন্তে বারবার স্যারের নির্দেশ কিসের জন্য, মানে স্যার মানে সন্দীপ ঘোষ নির্দেশ দিচ্ছে যে ইমিডিয়েট পোস্টমর্টমটা কমপ্লিট করে ফেলো। যিনি করছেন সেই ডাক্তার বলছে স্যার ডেড বডি এলো না, আমি কি করে লিখবো? বলে না তোমাকে এখনই করতে হবে। দেখুন এগুলো বিভিন্ন স্টেটমেন্টে, বিভিন্ন পত্রিকায় এগুলো লেখা বেরিয়েছে। অতএব এই ক্ষেত্রে যে স্টেটমেন্টটা দিয়েছে যে পোস্টমর্টম করা হয়েছে ভুলে ভরা, চতুর্দিকে আপনি দেখবেন যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত ধরেছে। আরেকটা বলি, সুপ্রিম কোর্ট যখন আজকে দায়িত্বটা নিল 13 তারিখের পরে, এই হাইকোর্টের পরে যখন সুপ্রিম কোর্টে গেল, আপনাদের বোধহয় মনে আছে 17 তারিখের আগে একজন বিচারক বলছে যে 30 বছর পর্যন্ত আমি চাকরি করছি বিচারক হিসাবে, আমি আজ পর্যন্ত এই রকম সিডি লেখা দেখিনি। আপনাদের মনে আছে? এবং কেন বলেছিল এই কথাটা? কারণটা হচ্ছে কি, যে সেই যে সিডিটা লিখেছিল সেটা হচ্ছে ক্যালকাটা পুলিশ। অতএব পরবর্তীকালে আবার কি লিখেছে, 17 তারিখে চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই জমা দিয়েছে ভয়ঙ্কর এবং ভাবার মতো। সিবিআইকে সময় দিতে হবে। এটা কিসের জন্য? সঞ্জয়ের জন্য। সঞ্জয়ের এখন মৃত্যুদণ্ড চাচ্ছে। মৃত্যুদণ্ড যদি চাইতো এইভাবে ডেড বডি নিয়ে যায়। আজকে অভয়ার মা পোস্টমর্টম রিপোর্ট ওখানে বসে আছে, মেয়েকে একটু দেখবে বলে পোস্টমর্টম হয়ে যাওয়ার পরে চিলে ছো দেওয়ার মতো নিয়ে চলে যাচ্ছে, আমার মেয়ে নিয়ে যাচ্ছে, আমার মেয়ে নিয়ে যাচ্ছে, চিৎকার করছে। এবং ওখান থেকে যখন আজকে থানা এলো চুপ করে বসে আছে। আজকে তারপরে আজকে ডেড বডি যখন যাচ্ছে, আপনারা শুনেছেন আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে ডেড বডি নেওয়ার ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে। আজকে চোখের পলকে ক্যালকাটা পুলিশের যে থানা আপনি জানেন, সেই থানাতে খুব বেশি 30-35 জন লোক থাকে। ডেড বডিটা নেওয়ার জন্য 200-250 ফোর্স কোথা থেকে এলো, কারা পাঠালো? এটা যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না থাকে, তাহলে ইন দ্য টুইঙ্কল অফ এন আই যেভাবে নাকি আজকে ডেড বডিটা ছিনিয়ে নিয়ে যাচ্ছে। আরও একটা শুনুন, কোনোদিন শুনেছেন ডেড বডি যদি মারা যায়, আজকে শ্মশানে কিন্তু সেই রিলেটিভদের টাকা জমা দিতে হয়। ওই টাকাটা জমা দিয়েছিল ভূতে। পরবর্তীকালে 3-4টে ডেড বডি ছিল, ওটাকে ছো মেরে সরিয়ে দিয়ে তাকে, কারণটা কি? এভিডেন্সটাকে লোপাট করতে হবে যেভাবে। শুনুন, আজকে আপনাদের টিভি চ্যানেলে, অন্যান্য চ্যানেলেও আমি বলেছি, আজকে তিলোত্তমার আজকে
আমাদের হতভাগা তিলোত্তমা যে আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল বলে। আজকে যদি মুসলিম হয়ে জন্মগ্রহণ করত, মুসলিম হয়ে মেয়ে হয়ে যদি জন্মগ্রহণ করত, তিলোত্তমা খাতুন হতো, তাহলে কিন্তু এই স্পর্ধা পেত না। কেন? তাকে কবর দেওয়া হতো। কবরে দেওয়া হলে ডিজেন্টার যেটা আমরা বলি, ডেড বডিটা তুলে নেওয়া হয়, তুলে নিয়ে আবার কিন্তু সেটাতে ফিঙ্গারপ্রিন্ট থেকে সমস্ত কিছু পেত। কিন্তু আজকে যাতে এই সমস্ত এভিডেন্সগুলো কিচ্ছু না পায়, তার জন্য সুনিপুণভাবে আজকে আন্ডার দ্য লিডারশিপ অফ ওখানকার এমএলএ, আমি দেখলাম এমএলএ যখন ওনার ক্রিমিনেশনটা হয়ে সব পড়ানো হয়ে গেল, তাদের কাউন্সিলরকে বলছে গুড, ওয়েল ডান, ওয়েল ডান। কিসের জন্য? আর এদিকে বলছে আমরা সঞ্জয়ের ফাঁসি চাই। আপনারা যারা ফাঁসি চাচ্ছেন বলছেন না, আপনাদের একটা কথা বলি, একটু লেখাপড়া শিখতে হবে আপনাদের। আপনারা ফাঁসি যে চাইছেন, একটু লেখাপড়া আপনাদের শিখে বলতে হবে। কেন আপনাদের এই কথাটা বলছি, আপনারা ভালো করে শুনে নিন। ফেডারেল স্টেটে বা ইন্ডিয়ার মতো একটা গণতান্ত্রিক দেশে ফাঁসি এভাবে হয় না। আপনারা যদি একটু লেখাপড়া জানেন, একটু আইন সম্পর্কে আপনারা অনেকেই ভালো জানেন আমার থেকে, তবুও বলছি। কারণটা হচ্ছে গিয়ে যে যদি কোনো বিচারক, মানে যদি আজকে ধরুন সেশন কোর্টে কাউকে ফাঁসি দেয়, আপনি জানেন যে ফাঁসি দেয় তাই হি হ্যাজ গট ফুল লিবার্টি টু টেক শেল্টার হাইকোর্ট। কিসে আছে? ইন্ডিয়ান কনস্টিটিউশন। কত আর্টিকেল? 226। এবার আপনি যদি ওখানে যদি সেই রায়টা রাখে, তাহলে কিন্তু আবার ডিভিশন বেঞ্চে যেতে পারে। ডিভিশন বেঞ্চেও যদি তার পছন্দ না করে, তাহলে কিন্তু তার লিবার্টি রয়েছে, এটা মৌলিক অধিকার। অর্থাৎ মৌলিক অধিকারে কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 32-তে আজকে সুপ্রিম কোর্টে যেতে পারে। সুপ্রিম কোর্টে কিন্তু আজকে না হয় কিউরিটিভ পিটিশন দিতে পারে। কিউরিটিভ পিটিশন যদি না হয়, আবার রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন দিতে হবে। এতগুলো থাক আপনি বলে দিলেন ফাঁসি দেওয়া। অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন ভারতে বহু জায়গায় আজকে 50 দিন 52 দিনের ফাঁসি দিয়ে দিচ্ছে, খুব ঢাক ঢোল বাজানো হচ্ছে। কিন্তু এগুলো এক সংখ্যক মানুষ খুব ভালো উত্তর দিয়েছে যে কার্বাইডের পাকা ফলটা জানেন তো, কার্বাইডের পাকা ফল কেরম হয়? এই যদি যখন হাইকোর্ট সুপ্রিম কোর্টে যাবে এর কোনো গুরুত্ব নেই, বড় বদহজম হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আমি মনে করে থাকি, যারা ফাঁসি চাইছেন, ফাঁসি একজনে কেন, যারা দোষ করেছে তাদের, দোষী না দোষীদের ফাঁসিটা চান, দোষী নয় দোষীদের, যারা আজকে নাকি তার বিরুদ্ধে ইনভলভ রয়েছে। কেন আজকে সিবিআই কেন আজকে যে চার্জশিটটা দিল 90 ডেজের আগে, কোথায় আপনারা দেখাতে পারবেন? ওখানে কনস্পিরেসি মানে 120B রয়েছে কনস্পিরেসি অ্যাক্ট, এখানে কনস্পিরেসি অ্যাক্ট নেই, ছেড়ে দিন। আরও আপনাদের একটা কথা বলে দিই, যে নতুন যে আইন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা, তাতে 238-এ স্পষ্ট বলা আছে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স, নট অনলি দিস মিসলিড করলে তার আজকে কিন্তু 238টা অনুগ্রহ করে দেখে নিন 10 বছর জেল। আজকে যে সম্মিলিতভাবে প্রিপ্ল্যান্ড মার্ডার, অর্গানাইজ ওয়েতে মার্ডার অ্যান্ড রেপ করেছে, এবং সেখানে কমন ইন্টেনশন, তাকে মেরে ফেলতে হবে, দুর্নীতি ধরা পড়েছিল বলে দুনিয়া থেকে কমন ইন্টেনশন নেই। 34 ইন্ডিয়ান পেনাল কোডসে আপনি দেখে নিন, 34-এ কমন কোথায়? এগুলো নেই, পাবেন না। দিচ্ছে না কেন? মানুষ যে আজকে সিবিআইকেও আজকে কোশ্চেনের মধ্যে ফেলে দিচ্ছে। সত্যিই তো, মানুষ কেন বলছে? আজকে 172 পাতা যে আজকে বিচারপতি যে একেবারে উলঙ্গ করে দিচ্ছে সিবিআই এর, কন্টামিনেটেড কেন? আজকে খুব সুন্দরভাবে বলেছেন উনি কথাটা, যে যেভাবে নাকি আজকে দিনের পর দিন অবহেলা করে একটা তদন্তের ক্ষেত্রে, মার্ডার কেসের ক্ষেত্রে, রেপ কেসের ক্ষেত্রে মিনিমাম স্বাস্থ্য নীতিটাও আজকে মানা হয়নি। এটার জন্য দায়ী কে? আমি মনে করে থাকি যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস দিদেন চিফ মিস্টার চন্দ্রচূড় যখন নাকি শতপ্রণোদিত হয়ে মামলাটা নিয়েছিল, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একটা আশায় ছিলাম যে এবার একটা জাস্টিস। কারণ আপনারা জানেন সুমোটো যখন নিয়েছে, আমরা যারা পুলিশের চাকরি করি আমরা জানি সুমোটো কাকে বলে, শতপ্রণোদিত হয়। ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্ট সিচুয়েশন আমরা কিন্তু সুমোটো কেস করি। তাহলে কেন আজকে এই কথাটা বলছি? আমার থানায় একটা মার্ডার হয়ে পড়ে আছে, কেউ নেই, কেউ কমপ্লেন দিচ্ছে না, আমি ওসি, আমি সুমোটো করবো। তাহলে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যখন নাকি কেসটা হাতে নিল, তখন আমরা ভেবেছিলাম যে উনি যখন নিজে বলেছিলেন যে স্ট্যাটাস রিপোর্ট অ্যাজ পার স্ট্যাটাস রিপোর্ট সাবমিটেড বাই দ্য সিবিআই ভয়ঙ্কর, এবং এটা ভাবার মতো, অনুশোচনা করার মতো, সেই ক্ষেত্রে আমরা কিছু পাবো। সাধারণ মানুষ আজকে কি বলছে যে উনি নিয়ে আরো মামলাটার নাকি সর্বনাশ করে দিয়েছে। কিন্তু আজকে সাধারণ মানুষের কথাগুলো তো আমাদের বলতে হয়, যে তারা যে আজকে বলছে যে সুপ্রিম কোর্টে আপনারা জানেন 142-তে কিন্তু আজকে সুপ্রিম কোর্টকে কিন্তু বিশাল একটা দায়িত্ব দিয়েছে, আকাশের মতো দায়িত্ব দিয়েছে, যে সুপ্রিম কোর্টের উপরে আর কিছু নেই। অতএব এই ক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্ট দিনের পর দিন যেভাবে নাকি নানা রকম কোয়ারি করে আজকে ফেলে দিল,
এটাতে কিন্তু সাধারণ মানুষের সাথে আমরাও কিন্তু আজকে উই আর ওভারওয়েলমড উইথ গ্রিফ, শোকে শোকাভিভূত। কেন? যে আজকে অভয়ের মা বিচার পেল না। অতএব এই ক্ষেত্রে নতুন যিনি বিচারপতি, আপনি দেখেছেন কোয়ারিটা কি সুন্দর করেছে। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে তথ্যসূত্র, আপনারা বোধহয় জানেন যে ইনভেস্টিগেশন পুলিশ টোটাল ব্যাপারটা একটা সিস্টেম মধ্যে নির্ভর করে, দ্যাট ইজ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। হোয়াট ইজ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম? ইনভেস্টিগেশন বাই দ্য পুলিশ, প্রসিকিউশন বাই দ্য প্রসিকিউটর, ডিটারমিনেশন বাই দ্য জাজেস ফর জাস্টিস। অতএব এই সমস্ত জিনিসটা যদি এক না হয় তাহলে কনভিকশন হয় না। অ্যাপার্ট ফ্রম দিস, এই ইনভেস্টিগেশন বাই পুলিশের মধ্যে দুটো পার্ট মারাত্মক, সেটা হচ্ছে সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন অ্যান্ড মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন। দেখুন, সায়েন্টিফিক এক্সপার্ট অপিনিয়ন এবং মেডিকেল এক্সপার্ট অপিনিয়ন দুটোতেই কিন্তু আজকে একেবারে সর্বনাশ করে দিয়েছে, প্রি প্ল্যান্ড ওয়াইজ, যাতে কোনোভাবে তদন্ত না পায়। আপনারা বলুন তো ভাই, যে 9 তারিখের ঘটনা পরে প্লেস অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্স পিও ইজ ভেরি ভাইটাল, মানে চোখের মনির মতো রাখতে হয়। আজকে কিভাবে ওখানে ঢুকে গেল, একেবারে রাম শাম যদু মধু ঢুকে গেল। ওটা কি চিড়িয়াখানার সাদা বাঘ এসেছিল যে ওখানে দেখতে গেছে মানুষ, ছোট ছোট বাচ্চারা ওখানে গিয়ে দেখুন আজকে কিভাবে। তারপরে আরো একটা দেখুন, 9 তারিখে যখন হাইকোর্ট 13 তারিখে আজকে একটা পারমিশন দিচ্ছে, ওখানে ঘটনা ঘটানোর পরে জানে যে ঘটনা ঘটবে তার কিছুদিন মধ্যেই আজকে পাশের যে বেসিনটা, সে বেসিনটা পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে। কেন জানেন? কারণটা হচ্ছে এই যে আজকে লিখেছে, এই যে আমি আপনাদের বলছি বারবার যে সিসিটিভিতে রহস্য, এবং এখানে লেখা আছে ডেটা নষ্ট। দেখুন, আমি আপনাদের বলছি তা না, ডেটা সুনিপুণভাবে ডেটাগুলো নষ্ট করে দেওয়া হয়েছে। আপনারা বলুন যে ধর্ষণ খুনে ও অকুলস্থ হচ্ছে কি সেই সেমিনার রুম নয়, এই যে লিখে দিচ্ছে। তাহলে কোথায় সে প্লেস অফ অকারেন্সটা কোথায়? আজকে যে বেসিনটা ভেঙে দেওয়া হলো, সেই বেসিনটা কি প্রয়োজন ছিল ভেঙে দেওয়ার? সঞ্জয়কে ফাঁসি দিতে বলছে, তাহলে তো ওখান থেকে তো অনেক কিছু পেত না। বেসিন ভেঙে দিল কেন? রক্ত মাখা হাত যদি জলে ভেঙে ফেলে, ধুয়ে ফেলে, সেখানে যদি কিছু এভিডেন্স পেয়ে যায়, তার জন্য ওটা ভেঙে দেওয়া। একের পরে আপনি বলুন তো মিস্টার সন্দীপ ঘোষ, আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা জানিয়ে বলছি যে অনেকে বলা শুরু করে দিয়েছে রাজ্য সরকার যদি আজকে স্যাংশন না দেয় তাহলে নাকি আজকে চার্জশিট দেওয়া যায় না। আপনাকে জিজ্ঞাসা করি কেন? অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস কোনো রাজ্য সরকারি কর্মচারী যদি কোনো ক্রিমিনাল কেসে ইনভলভ হয়, তাহলে রাজ্য সরকার বা কী আছে? ধরুন আমরা পুলিশের চাকরি করি, আমরা একটা মব কন্ট্রোল করতে গেলাম, সেখানে ওই ডিড এক্সিড, কিন্তু এই ডিড এক্সিডটা করার ক্ষেত্রে আমাদের মনে দেখতে হবে যে সেটা অন্যায় কিনা। সেই ক্ষেত্রে রাজ্য সরকারের চার্জশিট দেওয়ার সময় কিন্তু পারমিশন লাগে। কিন্তু আপনারা বলুন তো, যে কোনো ডাক্তার আজকে কোনো মহিলার অপারেশন করার সময় তাকে যদি ধর্ষণ করে, সেটা অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস। আমি একজন অফিসার ইনচার্জ, আমি আজকে একটা চোর বা ডাকাতকে ধরতে গেছি, পেলাম না, তার ঘরে ঢুকে তাকে আজকে গুলি করে মেরে দিলাম, এটা আমার অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস। এটা হতে পারে? অতএব এই ক্ষেত্রে আজকে আমি দেখতে পাচ্ছি না, কালকে দেখলাম যে রাজ্য সরকার আজকে ওটা সন্দীপ ঘোষের এগেনস্টে একটা পারমিশন দিয়েছে। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে যে আজকে আলিপুর কোর্টে বহু পিপি আছেন, অ্যাডভোকেট আছেন, আমি চার্জশিট দেওয়ার সময় আমি দেখব, এবং সেই যদি আমি চার্জশিট দিয়ে দিতাম, চার্জশিট অ্যাট দ্য ট্রায়ালে আমরা এটা কন্টেস্টে যেতে পারি। কেন আমি দয়ন করব? কেন আমি 90 দিনের মধ্যে আজকে চার্জশিট দিতে পারলাম না? তারা বেকসুর খালাস হয়ে গেল। আর একটা দেখুন, কথা হচ্ছে যে আজকে তদন্তটা করেছে কি, স্যালুট জানাই, আজকে ডেপুটি যে সুপার ছিলেন উনি আজকে কমপ্লেন করেছিল বলে আজকে কিন্তু এই কেসগুলো দেখছেন, মানে এটা দুর্নীতি নিয়ে। আজকে দায়িত্ব ছিল না? আজকে সন্দীপ ঘোষ যেভাবে নাকি দিনের পর দিন, কোনোদিন শুনেছেন ডেড বডি বিক্রি করে আজকে টাকা আয় করছে? কোনোদিন শুনেছেন যে আজকে আরজিগর হসপিটালে যে ডোম থাকে, একজন ডোমকে বাদ দিয়ে আরেকজন ডোমকে আনলো, কন্ডিশন হয়ে গেলে এত 1000 টাকা করে পার মাসে দিতে হবে? আপনি ভাবতে পারছেন? হি ইজ দ্য সন্দীপ ঘোষ। আজকে আমি দেখছি সন্দীপ ঘোষ আরেকজন হচ্ছে কি আমি নামটা ভুলে গেছি, তাদের এগেন্সে আজকে তদন্ত করার জন্য আজকে পারমিশন দিয়েছে। কিন্তু দেখতে হবে সামগ্রিকভাবে আজকে অভয়ার মায়ের যে চিৎকার, অভয়ার মায়ের যে হাহাকার, সেটা নিয়ে আজকে সমালোচনা হচ্ছে। কারা সমালোচনা করছে? তারা কারা? তাদের মা বোনের কোনোদিন ইজ্জত নষ্ট হয়নি, তাদের মেয়ে কোনোদিন ধর্ষিতা হয়নি, এবং তারা আজকে কোনো মেয়ের আজকে হাহাকার যায় না। এবং আরও আমি অনেক জানি এই ঘটনা, যে আজকে অভয়া যে আজকে ডাক্তার হয়েছিল, অক্লান্ত পরিশ্রম করে আজকে পরীক্ষার পর পরীক্ষা দিয়ে আজকে কিন্তু ডাক্তার হয়েছিল। আর অনেকে দেখবেন আজকে 96 লক্ষ টাকা, বলছি 80 লক্ষ টাকা, 96 লক্ষ টাকা দিয়ে আজকে কিন্তু ডাক্তারি সার্টিফিকেট। শুনুন, পেডিগ্রি না,
প্রশ্ন অনেক আজকে পেডিগ্রি অর্জন করতে হয় অনেক কষ্টে, কিন্তু আজকে পে করলে ডিগ্রি পাওয়া যায়। আপনারা যে আলোচনা করছেন না, পে করলে ডিগ্রি পাওয়া যায়, তারাই বেশি চেঁচামেচি করছে, কারণ তাদের যোগ্যতা নেই। যে মেয়েটি আজকে অসহায়, মা বাবা কত কষ্ট করে আজকে ডাক্তার তৈরি করেছে, আপনারা বলুন আজকে যে 36 আওয়ার্স কন্টিনিউয়াস ডিউটি করার পরে সে রেজুভিনেশন অফ এনার্জির জন্য আজকে গিয়েছিল, আজকে তাকে হত্যা করা হয়েছে। তারপরেও আপনারা বলছেন তার মা বাবা চিৎকার করছে, সে মিড গাইডেড করছে, যাবে কোথায়? ভগবান আসবে তাকে সাহায্য করার জন্য। আর এই যারা পাশে দাঁড়িয়েছে তাদের হচ্ছে মনুষ্যত্ব বোধ আছে বলেই আজকে, মানুষের মনুষ্যত্ব বোধ আজকে যদি না থাকে তাহলে সে মানুষ নয়। যারা অভয়ার পাশে দাঁড়িয়েছে তাদের মনুষ্যত্ব বোধ আছে বলেই কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে। আমরাও তো কেঁদেছি, আমরাও তো তাকে প্রাণ ভরা আশীর্বাদ জানিয়েছি, তাদের পরিবারের পাশে রয়েছি। অতএব এই ক্ষেত্রে রাজনীতি যারা করছেন করুন, কিন্তু অভয়ার যারা আজকে চিৎকার করে বলছেন যে সঞ্জয়ের ফাঁসি চাই, তাহলে ভাই দয়া করে এই 8 তারিখ থেকে সুনিপুণভাবে এভিডেন্সগুলো লোপাট করা হলো কেন, টেম্পটেড করা হলো কেন? আপনারা খুব সুন্দরভাবে জানেন, মানুষকে ওই দেখবেন ওই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এক সংখ্যক ওই বাঁদর নাচাতে যায়, মানুষ দুপুরবেলা কেউ দেখে না, ওই যখন যেই ডুগডুগি বাজায় তখন ছোট বাচ্চারা করে ছুটে আসে। আপনারা করছেন সেই রকম ডুগডুগি বাজাচ্ছেন, কেউ আপনাদেরকে চেনে না। আর এগুলো মানুষের অভিশাপ, আপনারা নেবেন না। কারণ মনে রাখবেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকে, আপনাদের পরিবারও আপনাদের ভোট দেবে না। এই প্রসঙ্গেই আসবো, অভয়ার বাবা মা দাবি করেছেন মুখ্যমন্ত্রী নিজের সব দায় মেনে পদত্যাগ করুন। কিসের দায়? প্রমাণ লোপাটের দায়। কিভাবে দেখছেন এটাকে? দেখুন, একটা ফেডারেল স্টেটে মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ চায়, এভাবে পদত্যাগ হয় না। তাহলে ভারতবর্ষে অনেক ঘটনায় অনেক মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হতো। কিন্তু আপনারা এটা জানেন যে অভয়ার মা, শি এক্সপ্রেসড হার গ্রিভেন্সেস, সেটা ন্যায্য। যে যেভাবে দিনের পর দিন প্রিপ্ল্যান্ড ওয়াইজ আজকে এই আরজিকর ইস্যুতে ক্যালকাটা পুলিশের এক সংখ্যক পুলিশ অফিসার যে কাণ্ডগুলো করেছে, সেগুলো আমি আপনি কেন বলবো? আজকে আপনি বিচারক যে রায়টা দিয়েছে, যাতে 101 থেকে 172 পাতা পর্যন্ত, সেটাতেই আপনারা দেখুন না। আমি তো 12 তারিখ থেকে চিৎকার করছি যে এটা প্রিপ্ল্যান্ড অ্যান্ড অর্গানাইজড ওয়েতে মার্ডার। কেন জানেন তো? অভয়া বা তিলোত্তমা যে খুন হয়েছে কেন? 12ই অগাস্ট আমি বলেছি আরজিকর হসপিটালে দাঁড়িয়ে, কারণ ওখানে একটা অনুষ্ঠান ছিল। ডাক্তাররা যখন আমায় জানিয়েছিল এই মেয়েটি অনেক দুর্নীতি জেনে ফেলেছিল, এই মেয়েটির কাছে অনেক নোংরা অফার এসেছিল, এই মেয়েটি যে থিসিস জমা দিচ্ছিল সেই থিসিসটা জমা দিয়ে এক্সচেঞ্জ অফ মানি চাওয়া হয়েছিল, এইগুলো প্রকাশ করতে চেয়েছিল নাকি, তার জন্যই তাকে, এবং খুব অনেক প্রতিবাদ করছিল, প্রতিবাদী কণ্ঠস্বর একটা প্রতীক ছিল, তার জন্য তাকে সুনিপুণভাবে। আচ্ছা আপনি বলুন তো, মিস্টার শান্তনু রায়, হুই শান্তনু রায়, এই শাসক দলের রাজ্যসভার মেম্বার, আপনি দেখেছেন যে উনি এবং ওনার পরিবার একটা সময় বক্তব্য রাখছিল যে ওনার মেয়েকে পর্যন্ত আজকে ওই কি পান্ডে, আশিস পান্ডে না কে, সে পর্যন্ত আজকে রাত্রিবেলা বিরক্ত করতো, সে পর্যন্ত আজকে তাকে বাজে অফার দিত। এবং এই শান্তনু বাবু, আমি যেটা শুনেছি উনি একটা স্টেটমেন্ট দিচ্ছিলেন, এই শান্তনু বাবু কিন্তু পুরো দুর্নীতির ব্যাপারটা কর্তৃপক্ষকে জানিয়েছিল। কে? স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের যদি দায়িত্বে মুখ্যমন্ত্রী থাকে, আজকে অভয়ার মা যদি বলে থাকে, সে তার চিন্তা ভাবনা নিয়ে বলেছে। কিন্তু আমরা মনে করে থাকি একটা বিরাট ল্যাকুনা রয়েছে। আমি থানার অফিসার ইনচার্জ, আমার একটা পুলিশ অফিসার আজকে চরম অন্যায় করছে, তাহলে কিন্তু আমার এসপি আমাকেই ধরবে, কারণ আমি থানার বড়বাবু। অতএব অভয়ার মা বাবা যদি আজকে মুখ্যমন্ত্রীকে দায়ী করে কথা বলে থাকেন, তাহলে উনি চিন্তা ভাবনা নিয়ে বলেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু প্রিপ্ল্যান্ড ওয়াইজ মার্ডার করা হয়েছে। এবং এই যে ডিমান্ডটা করা হচ্ছে সঞ্জয়ের ফাঁসি চাই, সঞ্জয়ের ফাঁসি চাই, এটাও সাধারণ মানুষকে ভুল বোঝাবার জন্য আজকে কিন্তু ওই বাঁদর নাচের মতো ডুগডুগি বাজানো হচ্ছে। এভাবে কোনো ফেডারেল স্টেটে গণতান্ত্রিক দেশে কিন্তু ফাঁসি হয় না। যোগীরাজ্যে কুম্ভমেলায় মৃত্যু মিছিল, প্রশাসনিক ব্যবস্থা কোথায়? আগে থেকে ভিড় সামলানোর জন্য কেন নেওয়া হয়নি কোনো ব্যবস্থা? একদম সত্যি, মানে আমিও মানে হতবাক হয়ে গেছি যে আজকে যোগীরাজ্যে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আমাদের ভারতে যে সমস্ত ধর্মানুক অনুষ্ঠানগুলো হয়, যে কোনো জায়গায়, আপনি গঙ্গাসাগর দেখুন, আপনি মক্কাতে দেখুন, বহু ইনসিডেন্ট হয়েছে, মানুষের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী কালকে একটা খুব ভালো কথা বলেছেন, সেটা হচ্ছে গিয়ে যে অভিজ্ঞতা থেকে শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু আপনাকে জানতে হবে একটা জিনিস, সেটা হচ্ছে কি যে আমাদের গঙ্গাসাগর, দেখুন আমি গঙ্গাসাগর মেলা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলাম
এবং আপনি বাস স্ট্যান্ড থেকে কপিলমুনি মন্দির হয়ে একেবারে সি বিচ পর্যন্ত পুরোটা দায়িত্ব আমার ছিল। আমি দেখেছি 14 তারিখ রাত 12টার পরে যখন নাকি মুখ্য সময়টা আসে, সেই সময় যে ফ্লোটা যায়, সেই ফ্লোটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে ছুটে যায়, সেখানে মব কন্ট্রোল করা অসম্ভব, যার জন্য অ্যাক্সিডেন্টগুলো হয়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কিছু গাইডলাইন থাকে, ব্যারিকেড করা। আগে কিন্তু এটা হতো না। ক্যালকাটা এয়ারপোর্টে এখন যদি যান দেখবেন জিগজ্যাগ হয়তো একটা ব্যারিকেড হয়, কেন? এটা বাইফার্কেটিং করে দেওয়া হয় ফ্লোটা। ঠিক তেমনি এটা কিন্তু করে দেওয়া হয়েছিল, যার জন্য অনেক অ্যাক্সিডেন্ট কিন্তু দমানো গেছে। কিন্তু তাই বলে তো হবে না, গঙ্গাসাগরে অনেক অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেছে। 2016 না 17 সাল তাহলে আমি দেখেছি 6 জন মানুষের মৃত্যু হয়েছে পদপৃষ্ঠ হয়ে, এবং তার জন্য একজন মহিলাও আছে। আপনি দেখুন মক্কাতে, আমি জানি যেটা, সেখানেও কিন্তু আজকে ক্রেন ভেঙে বহু মানুষ মৃত্যু হয়েছে। অতএব এটা সাবধানতা অবলম্বন করা ছিল। কিন্তু আজকে যে কুম্ভ মেলাতে যেটা হয়েছে, সেখানে কিন্তু আপনাকে জানতে হবে যে 40 কোটি মানুষের একটা টার্গেট দেওয়া হয়েছে অলরেডি। গতকাল পর্যন্ত 25 কোটি। আপনার 40 কোটি মানে জানেন তো? আপনারা বোধহয় জানেন, অনেকেই যারা জানেন না একটু বলে দিই। সেটা হচ্ছে পৃথিবীর যে 195টা দেশ, এই 195টা দেশের মধ্যে একমাত্র চায়না এবং ভারত কিন্তু 40 কোটির উপরে। আর তার নিচে কিন্তু পৃথিবীর সমস্ত দেশ, মানে ইউনাইটেড স্টেট আমেরিকাতেও কিন্তু আজকে দেখবেন 34 কোটি। যা 40 কোটি মানুষ যদি আসে, মুখ্য টাইমটা আপনি জানেন যে এটা কিন্তু 144 বছর পরে চন্দ্র বৃহস্পতি, এই যে 3টে গ্রহ আজকে একটার সাথে হয়, এটা এই মোক্ষ লাভের জন্য কিন্তু সব পুণ্যার্থীরা হাজির হয়ে থাকে। অনেক প্রিকশনারি মেজার নেওয়া হয়েছে। এই উত্তরপ্রদেশে কিন্তু এর আগে বহুবার হয়েছে, ব্রিজ ভেঙে অনেক মারা গেছে। কিন্তু একসাথে আজকে সেই মোক্ষ লাভের জন্য যদি কোটি কোটি মানুষ যদি দৌড়ায়, এটা কি মপ করা সম্ভব? আপনি আমাকে বলুন, ভারতের সমস্ত এই 40 কোটি মানুষকে, 22 কোটি মানুষকে কন্ট্রোল করার জন্য যদি মিলিটারি সব পাঠিয়ে দেওয়া হয়, তবুও কন্ট্রোল করা সম্ভব হবে না। এটা এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে দেখুন, এখন যে সরকারের আন্ডারে এটা হয়েছে, আমরা সমালোচনা করব এবং তাদের দায়িত্ব নিতে হবে। অতএব তাই প্রশাসনকে, কালকে একটা ডিআইজি সাহেবের একটা স্টেটমেন্ট দেখছিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে মব যায়, আগামী দিনেও আপনি দেখবেন 144 বছর আগে কি হয়েছে আমরা জানি না, কিন্তু তখনকার লোক সংখ্যা আর এখনকার লোক সংখ্যাটা আপনারা ভেবে দেখুন। যে আজকে বলছে 40, আপনারা জানেন তো কত হেক্টর জমি ওখানে করা হয়েছে, এটা বিশাল ব্যাপার। অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যদি কোথাও আজকে যদি তাদেরকে থামিয়ে যে ব্যারিকেড করে করে যদি দাঁড় করানো হতো যে আগে 10,000 যাবে, তাহলে বলতো ধর্মের উপরে হাত দেওয়া হচ্ছে, আপনারা যাবেন কোথায়? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে, আমি এটা অস্বীকার করতে পারবো না যে 30 জন, আমি গতকালকে শুনেছিলাম যখন একটা টিভি চ্যানেলে গেছিলাম 4 জনের মৃত্যু হয়েছে, কিন্তু পরবর্তীকালে যে শুনলাম 30 জন, সরকারি হিসেবে, বেহিসাবি কত আমি জানি না, কিন্তু এটা সেখানকার সরকারের প্রশাসনকেই কিন্তু দায়িত্ব নিতে হবে। তাই বলে তো এই নয়, আজকে গঙ্গাসাগরে যদি কেউ মারা যায়, তার জন্য কি মুখ্যমন্ত্রী দায়ী হবে? তার জন্য কি ডিজি দায়ী হবে? যদি তাই হয়, তাহলে আমাদের আজকে সব জায়গাতেই তাই হোক। তাহলে আজকে যদি উত্তরপ্রদেশে আজকে কুম্ভ মেলা যদি হয়, তাহলে মুখ্যমন্ত্রী দায়ী, সব জায়গায় এক হোক না। কিন্তু আমার মনে হচ্ছে যে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করে প্রিকশনারি মেজার যেভাবে করা দরকার, ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছু করলেও, আমি আপনাদের বলেছি ফ্রম মাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, কারণ আমি গঙ্গাসাগর মেলায় গেছি, আমি জয়দেবের মেলায় গেছি, আমি কোচবিহারের রাস মেলাতেও দায়িত্ব নিয়ে কাজ করেছি। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স আছে তারা বলতে পারবে যে একসাথে 3 লক্ষ 4 লক্ষ লোক যাওয়া এক গল্প, আর একসাথে কোটি কোটি লোক যাওয়া হচ্ছে কি আরেক গল্প। অতএব এটা কন্ট্রোল করা সম্ভব না। সম্ভব আজকে সাধু সন্ত্রা যারা যাচ্ছে, তারাও তো আজকে আনরুলি মব, তারাও তো আজকে ভাবতে পারছে না ধর্ম কোথায়। আজকে মৃত্যুর পরে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা খুব মনে পড়ছে, যে উনি বলেছিলেন যে মানুষের মৃত্যু, আজকে ধর্ম হচ্ছে কি, আমি যদি ভগবানকে বিশ্বাস করি, আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, আমি যদি আজকে গডকে বিশ্বাস করে থাকি, তাহলে তার সৃষ্টির সমস্ত কিছু মঙ্গল কামনা করার জন্য যে অনুষ্ঠান করা হয়, সেটা হচ্ছে ধর্ম। ধর্মের বেশে মোহ এসে যারে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। রবীন্দ্রনাথ ঠাকুর আজকে যে কথাটা বলেছে, আজকে আমার এটা উপলব্ধি হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর তো ঠিকই কথা বলেছিলেন। 30 জন নয়, আমার মনে হয় আরও অনেকে বোধহয় মানুষ মৃত্যু হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে শুধু প্রশাসনকে দায়ী দিলে হবে না, সব ক্ষেত্রে, সে গঙ্গাসাগর বলুন, সব জায়গাতেই বলুন, কিন্তু মানুষকেও কিন্তু একটু সতর্ক সচেতনশীল এবং সরকারি যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধগুলো কিন্তু মেনে চলা করতে দরকার আছে।